আচ্ছা, শুরুতে একটু সরি বলে রাখি, আমার একটু ঠান্ডা লাগছে। সো যদি আমার আম, মাঝখানে একটু কাশি টাশি আসে, আমি বিরক্ত করার জন্য সরি অ্যাডভান্স। ওকে, আমরা লাস্ট ক্লাসে যেটা শিখতেছিলাম সেটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ এবং টেইলর সিরিজ। আসলে শুধু টেইলর সিরিজ কথাটা লিখলেই ম্যাকলরিন সিরিজ কভার হয়ে যায়, বিকজ ম্যাকলরিন সিরিজ আসলে টেইলর সিরিজের একটা স্পেশাল কেস। এনিওয়ে, গতদিন আমরা আমাদের আলোচনাটাকে কনফাইন্ড রেখেছিলাম ফর রিয়েল ফাংশন। রিয়েল ফাংশন বলতে আমরা মিন করতেছি হচ্ছে একটা ফাংশন যেটার ইনপুট, দ্যাট ইজ ডোমেইন রিয়েল নাম্বার, কোডোমেইনও রিয়েল নাম্বার। কিন্তু আজকে আমরা কথা বলবো, আমাদের হরাইজনকে আমরা এক্সটেন্ড করব ফর কমপ্লেক্স ফাংশনস। এখন কমপ্লেক্স ফাংশন কি জিনিস, এটা যদি খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করি, এটা এমন ফাংশন যেটা ডোমেইন হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারস, কোডোমেইন হচ্ছে সেট অফ কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বারস অথবা তাদের সাবসেটস। অর্থাৎ আমরা চাইলে এভাবে চিন্তা করতে পারি যে এফ হচ্ছে কোনো এক এ থেকে বি তে, যেখানে এটা হচ্ছে সাবসেট অফ দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারস, বিটাও হচ্ছে সাবসেট অফ দ্য সেট অফ কমপ্লেক্স নাম্বারস। একই রকম কথা আসলে রিয়েল নাম্বারের জন্য প্রযোজ্য। ন্যাচারাল ডোমেইন সবার তো আর হোল রিয়েল নাম্বার সেট হয় না। ইন দ্যাট সেন্স আমরা আসলে আজকের ক্লাসে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা কোন একটা ফাংশন এফ অফ এক্স, সেটাকে সাম অফ এ আই এক্স মাইনাস, আচ্ছা, আমরা গতদিন একটা কাজ করেছিলাম যে এ এবং এআই গুলোর মধ্যে যেন মিক্স আপ না হয়, সেজন্য আমি সিআই ধরেছিলাম। সিআই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আই, আই ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, এরকম একটা কিছু নিয়ে ডিল করেছিলাম, রাইট? যেখানে আমার এফ ফাংশনটা ছিল হচ্ছে ওই যে যেটা বললাম রিয়েল নাম্বার। সো এফ ফাংশনটা ছিল হচ্ছে রিয়েল থেকে রিয়েল। আর আজকে তা তো আছে, দেখা যায়। আপনারা কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে কেউ একটু আমাকে বলবেন যে আপনারা কোন পর্যন্ত ক্লিয়ারলি শুনতে পেয়েছিলেন? ওই যে সিআই এক্স মাইনাস। আচ্ছা, 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 ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি একটু একটা কাজ করি, আমার ওয়াইফাইটা ঝামেলা করতেছে, তো আমাকে একটু 1 মিনিট সময় দিবেন, আমি নেটটা চেঞ্জ করি। ওকে, আমি ওয়াইফাই থেকে আসলে মোবাইলে ডাটা প্যাকে আসছি। আই হোপ এখন একটু বেটার হবে। আমি শুরু একটু
চট করে আমি আমার হেডিংটা একবার লিখে নিই। আমরা টেইলর সিরিজ নিয়ে কথা বলতেছিলাম এবং বলতেছিলাম যে টেইলর সিরিজের মধ্যে স্পেশাল কেস হিসাবে ম্যাকলরিন সিরিজ কভার হয়ে যায়। এবং আমরা বলতেছিলাম যে গতদিন আমরা হচ্ছে ফর রিয়েল ফাংশনস কথা বলেছিলাম, আর আজকে হচ্ছে আমরা ফর কমপ্লেক্স ডোমেইন আমরা আমাদের আইডিয়াকে এক্সটেন্ড করব। আর কমপ্লেক্স ফাংশন বলতে আমরা বুঝি হচ্ছে এমন সব ফাংশনস যেটা ইনপুট এবং আউটপুট কমপ্লেক্স দেয়। আর বলেছিলাম যে রিয়েল ফাংশনের ক্ষেত্রে আমরা গতদিন দেখেছিলাম যে সামেশন আই ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি সি আই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার আই, এরকম পাওয়ার সিরিজ নিয়ে আমরা কথা বলেছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে আমরা মানে গত ক্লাসের ফাংশন এফ ছিল রিয়েল ফাংশন, দ্যাট ইজ আচ্ছা, আবারও ডিসকানেক্ট হয়ে গেছি আমি। ওকে, আমি যেটা বলতেছিলাম যে এফ অফ এক্স, সরি বারবার আপনারা এখন শুনতে পাচ্ছেন তো, রাইট? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, মানে মাল্টিপল টাইমস প্রবলেম হইলো, জানি না, আশা করি এখন আর হবে না। সি আই এক্স মাইনাস এ টু দ্য পাওয়ার, যেটা বলছিলাম যে এইরকম সিরিজকে আমরা গতদিন বলছিলাম হচ্ছে ইন জেনারেল এরকম পাওয়ার পাওয়ার সিরিজের নাম দিয়েছিলাম টেইলর সিরিজ। আমরা গতদিনের এই সেম আইডিয়াকেই আজকে এক্সপ্লোর করব, কিন্তু গতদিনের এফটা ছিল হচ্ছে যেটা বলতেছিলাম আর থেকে আরে, কিন্তু আজকে আমরা ডিল করব এফটা হচ্ছে সি থেকে সি তে। তাতে কি চেঞ্জ হচ্ছে, মানে এক্সটেন্ড করতে গেলে কোথায় কি ধরনের চেঞ্জ হচ্ছে, একটু বোঝার চেষ্টা করি। আলোচনাটা শুরু করব আসলে আম, আম, আমার রিয়েল নাম্বারের এক্সাম্পল দিই, কারণ ওখান থেকে আমার কিছু কথাবার্তা থেকে মোটিভেশন নেওয়ার আছে। ফর এক্সাম্পল, আমি 1/1 - x আমাদের আহ, যেই ফর্মুলাটা ইউজ করে আমরা কয়েকটা অঙ্ক গত ক্লাসে করে ফেলছিলাম, এটার ফর্মুলাটা হচ্ছে 1 + x + x² ইত্যাদি। আচ্ছা, এই যে সিকোয়েন্সটা, আহ এইটা এটা কি ট্রু ফর অল এক্স? আমার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি কেউ বলতে পারবেন? যে কোনো এক্স এর স্যার, জন্যই কি এটা না স্যার, এটা যে কোনো আচ্ছা, এক্সের জন্য ইয়ে না। এক্স্যাক্টলি, আমাদের অ্যান্সার হচ্ছে নো। আমাদের এক্স এর অ্যাবসলিউট ভ্যালুটা লেস দেন 1 হওয়াটা জরুরি, বা ইন আদার ওয়ার্ডস একই কথা আরেকভাবে যদি লিখি, -1 থেকে এক্স এর ভ্যালু +1 এর মধ্যে থাকে। ফার্স্ট অফ অল, আমরা প্রথমে যদি অবজার্ভ করি তাহলে দেখবো x = 1 এর জন্য এটা কখনোই সত্য না, কারণ x = 1 এর জন্য আমাদের ফাংশনটা ডিফাইন্ডই না। আবার রাইট হ্যান্ড সাইডেও যদি দেখি x = 1 যদি বসাই তাহলে সিকোয়েন্সটা আসে 1 + 1 + 1 + 1, এটা আপনি ইনফিনিটি অ্যাড করলে ইনফাইনাইট হয়ে যায়। কেউ কেউ বলতে পারেন যে স্যার, লেফট সাইডে তো আসতেছে 1/0 আর রাইট সাইডে তো আসতেছে ইনফিনিটি, এরা তো সেম থিং। এটা আমি মেবি আপনারা কেউ বলবেন না, কিন্তু অনেকে বলে।
এটা কিন্তু অ্যাবসলিউটলি রং আইডিয়া। তার কারণ হচ্ছে এটা হয়তো এর আগে অন্য কোনো ক্লাসে আলোচনা আসছিল। 1/0 এটা অ্যাবসলিউটলি একটাই জিনিস হতে পারে, সেটা হচ্ছে আনডিফাইন্ড, কারণ জিরো দিয়ে কাউকে ডিভাইড করা ডিফাইন্ড না। আর ইনফিনিটি হচ্ছে একটা লিমিটিং আইডিয়া। ধরেন এক্স টেন্স টু, যদি পজিটিভ সাইড থেকে আমরা যদি পজিটিভ সাইড থেকে জিরোর কাছে আসতে থাকি, যেটাকে আমরা বলি যে এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে 1/x ফাংশন যার কাছে যেতে থাকে, 1/x এর গ্রাফটা হচ্ছে এরকম। আরেকটা পোর্শন আছে, আঁকাটা জরুরি না কারণ আমরা আসলে রাইট সাইডে আছি। তাতে ওয়াই এর ভ্যালুটা যেই ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে তার নাম হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি একটা লিমিটিং আইডিয়া। 1/x ফাংশন, এক্স যখন পজিটিভ সাইড থেকে জিরোর দিকে অ্যাপ্রোচ করে, 1/x কাহার দিকে অ্যাপ্রোচ করে, উত্তর হচ্ছে তাহার নাম ইনফিনিটি। সেটা কখনোই 1/0 না। 1/0 অ্যাবসলিউটলি আনডিফাইন্ড, সো দে আর নট দ্য সেম থিং। তো যেটা বলতেছিলাম, এক্স ইকুয়ালস টু 1 এর জন্য তার মানে এই ইকুয়েশনটা সত্য না। তো ইকুয়ালিটি কেন হইলো না সেটা একটা ব্যাখ্যা পাওয়া গেল। এইবার আসি হচ্ছে এক্স এর ভ্যালু 1 এর বড় হইলে কি হবে। উত্তর হচ্ছে এক্স এর ভ্যালু 1 এর বড় হইলে লেফট সাইড একটা ভ্যালু দিবে, কিন্তু রাইট সাইড একটা ইনফিনিটি প্রডিউস করবে। ওয়ান, ধরেন 2 বসাচ্ছি এক্স এর ভ্যালু, 2 এর ভ্যালু যদি লেফট সাইডে বসাই তাহলে আসে হচ্ছে -1। আর রাইট সাইড যদি এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 বসায় পাচ্ছি, আর রাইট সাইডে যদি এক্স ইকুয়ালস টু 2 বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 + 2 + 2 স্কোয়ার এটসেট্রা। এইটা আসলে প্রডিউস করতেছে ইনফিনিটি। তো তার মানে দুইটা ভ্যালু এগ্রি করতেছে না। তার মানে এই যে এক্সপ্যানশনটা, এই এক্সপ্যানশনটা এক্স গ্রেটার দেন 1 এর জন্য সত্য না। একদম সিমিলার লজিকে এক্স লেস দেন -1 এর জন্য সত্য না। তার মানে এই এক্সপ্যানশনটা এক্স এর এভরি ভ্যালুর জন্য সত্য না, সেটা শুধুমাত্র এই ভ্যালুর জন্য সত্য। এই রেঞ্জের মধ্যে কোন একটা এক্স যদি বসান, সে হাফ বা 1/3 বা 0.8 এরকম কিছু একটা যদি বসান, তাহলে লেফট সাইড এন্ড রাইট সাইড এগ্রি করবে। হুইচ মিনস এখানে আসলে আমাদের একটা কনভার্জেন্সের বিষয় আশয় চলে আসতেছে। তো কনভার্জেন্সের বিষয়টা কিভাবে ওয়ার্ক করে, সেটার জন্য আমি একটা ডেফিনেশন দিব, যে ডেফিনেশনটার নাম হচ্ছে আহ, এক সেকেন্ড প্লিজ। ইউনিফর্ম কনভার্জেন্স। এটা, এর আগে পরে আরো কনসেপ্ট আছে, কিন্তু সবগুলা ডিটেলে আসলে যেতে পারতেছি না, বিকজ রিয়েল অ্যানালাইসিস এর অনেক কিছু এখানে চলে আসবে। আমি হচ্ছে যেটুকু আমার না বুঝলেই না সেটুকুর মধ্যেই থাকবো, হ্যাঁ। আচ্ছা, ইউনিফর্ম কনভার্জেন্স ব্যাপারটা কি মিন করে বলি। ধরেন আপনার, আমরা সিকোয়েন্স আর সিরিজের পার্থক্যটা, এরা ফর্মালি ডিফারেন্স জিনিস মিন করে। সিকোয়েন্স বলতে বোঝায় সে A1, A2, A3 এভাবে নাম্বার হোক আর হোয়াট এভার অবজেক্ট হোক, সিকোয়েন্স অফ অবজেক্টস মেবি নাম্বার, সে ওয়ান, হাফ, হাফ স্কোয়ার, হাফ কিউব, এভাবে একটা সিকোয়েন্স আছে। আর আমরা সিরিজ বলি হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3, এইটাকে আমরা বলি হচ্ছে সিরিজ। এইভাবে আমরা স্ট্রিক্টলি টার্মিনোলজিস ডিফাইন করলাম, হ্যাঁ। আহ, আচ্ছা, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এখন আম, এইখানে তার মানে আমরা মানে এইটার এক্সাম্পল হইতে পারে 1, হাফ, হাফ স্কোয়ার, এটসেট্রা। আর এইটার এক্সাম্পল হইতে পারে 1 + হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস। আচ্ছা, এদের দুইজনের কনভার্জেন্সের আইডিয়া আলাদা, হ্যাঁ। এদের দুজনের কনভার্জেন্সের আইডিয়া আলাদা বলতে আমি কি মিন করতেছি বলি। মানে এইখানে এই সিকোয়েন্সটাও কনভার্জ করে, শেষ মাথায় গিয়ে সে জিরোতে কনভার্জ করে। আপনারা বুঝতে পারতেছেন যে একটা সময় আসবে যখন এটা যদি ইনফাইনাইট পর্যন্ত আমরা চলে যাই, তাহলে টার্ম গুলা 0 0 0 আসতে শুরু করবে। একইভাবে নিচের সিকোয়েন্স সিরিজটাও কনভার্জ করে। আপনারা জানেন যে এটা শেষ মাথা পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত যদি আমি অ্যাড করতে পারি, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। A/1 - R এই ফর্মুলায় বসালে ওর রেজাল্ট আসে হচ্ছে 2। সো এইটাও কনভার্জ করে, কিন্তু এদের কনভার্জেন্সের আইডিয়া কিন্তু ডিফারেন্ট।
এবং এটা যে মানে কারণ কি বুঝতেই পারতেছেন যে একটা হচ্ছে টার্ম গুলা কোথায় কনভার্ট করছে, একটা হচ্ছে যোগফলটা কোথায় কনভার্ট করতেছে। এখন আপনার কাছে মনে হইতেই পারে যে স্যার সিকোয়েন্সটা যদি কনভার্জ করে তাহলে সিরিজটাও তো কনভার্জ করবে, বাট এমন এক্সাম্পল দেওয়া সম্ভব যেখানে সিকোয়েন্স কনভার্জ করে কিন্তু সিরিজ কনভার্জ করে না। খুব কমন ফেমাস একটা এক্সাম্পল হচ্ছে 1/2, 1/3, 1/4, 1/5 এটসেট্রা। এই সিকোয়েন্সটা কনভার্জ করে জিরোতে, কিন্তু যদি আমি 1+1/2 +1/3 +1/4, এটা একটা কমন হারমোনিক সিরিজ, এই সিরিজটা ডাইভার্জ করে, ওর সাম কোন একটা ফাইনাইট নাম্বার হয় না। So, আপনার কাছে মনে হতে পারে যে একটা সময় আসবে যখন আমি মানে সব জিরো অ্যাড করতেছি, সো এটা তো একটা সামেশনে কনভার্জ করার কথা না, ওই জিরো পর্যন্ত আসার আগে সে ইনফিনিটিতে ডাইভার্জ করে ফেলে, ব্যাপারটা এরকম। সো সিকোয়েন্স কনভার্জ করে কিন্তু করেসপন্ডিং সিরিজটা কনভার্জ করে না, এমন হইতেই পারে। সো এটা একটা নাইস কাউন্টার এক্সাম্পল। স্যার 208 আচ্ছা, এর প্রমাণও করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো ভালো। এখন আমরা এইখানে একটা ইন্টারেস্টিং, আমরা একটা সিরিজ নিয়ে কথা বলতেছি। সিরিজটা হচ্ছে A1+A2+A3+, এখান থেকে করেসপন্ডিং একটা সিকোয়েন্স বানানো সম্ভব, যেটাকে আমরা বলি সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস। সেটা কিরকম? আমি তম টার্ম পর্যন্ত যদি যোগ করি, দ্যাট ইজ A1, আমি মিন করতেছি সামেশন AI i = 1 থেকে n, তার নাম আমি দিলাম SN। অর্থাৎ প্রথম দুইটা টার্মের যোগফলকে আমরা নাম দিচ্ছি S2, প্রথম তিনটা টার্মের যোগফলকে আমরা নাম দিচ্ছি S3। তাহলে কিন্তু আমি একটা করেসপন্ডিং সিকোয়েন্স পাচ্ছি S1, S2, S3 এটসেট্রা, যেখানে S1 বলতে আমি মিন করতেছি শুধু A1, S2 বলতে আমি মিন করতেছি A1+A2, S3 বলতে আমি মিন করতেছি A1+A2+A3 এটসেট্রা। এইবার আমার কাছে ব্যাকগ্রাউন্ড রেডি ডিফাইন করার জন্য যে ইউনিফর্ম কনভার্জেন্সটা কি। ইউনিফর্ম কনভার্জেন্স যে কোনো সিরিজ বা সিকোয়েন্সের জন্য ডিফাইন্ড হয় না। ইউনিফর্ম কনভার্জেন্সটা ডিফাইন্ড হয় ফাংশনস এর জন্য। ধরেন আপনার কাছে একটা সিরিজ অফ ফাংশনস আছে, f1 of x অফ, আচ্ছা, f2 of x, f3 of x এটসেট্রা। তাহলে এই সিরিজটা যদি কোথাও আসলে কনভার্জ করে, ধরেন কোন এক f(x) এ সে কনভার্জ করে, এই কথাটার মানে কি? এই ব্যাপারটাকে বিভিন্ন ভাবে ডিফাইন করা যায় এবং সেই বিভিন্ন ভাবে গিয়ে বিভিন্ন টাইপের কনভার্জেন্সের ডেফিনেশন প্রডিউস করা যায়। ধরেন এইটা f1, হুম, আচ্ছা সে একটা এক্সাম্পলই দিয়েছে, f(x) f n(x)=x⁴n। তাহলে f1 ফাংশনটা কি হবে? f1 ফাংশনটা হবে হচ্ছে এক্স, সো এটা দেখতে এরকম। f2 ফাংশনটা কি? f2 ফাংশনটা হচ্ছে x², সেটা দেখতে এরকম। f3 হবে হচ্ছে আম, এই পয়েন্ট দিয়েই যাবে, এরকম একটা কিছু। f4 ফাংশনও একটা প্যারাবোলা টাইপ দেখতে, সে নট রিয়েলি প্যারাবোলা, বাট সেটা অন্যটার থেকে আগেরটার থেকে -1 থেকে +1 এর মধ্যে চ্যাপ্টা হবে, কিন্তু এটা পার হয়ে যাওয়ার পর শার্পার হবে। মানে x², আপনার এটা অলরেডি জানার কথা, x² এর গ্রাফ যদি এটা হয়, x⁴ এর গ্রাফটা এমন হয়। -1 থেকে 1 এর মাঝখানে নাম্বার গুলা মানে ধরেন হাফ বা 1/3 এটসেট্রা নাম্বারে যদি স্কোয়ারের জায়গায় পাওয়ার 4 বসান, ওটা ছোট হয়ে যায়, কিন্তু 1 এর থেকে বড় বা -1 থেকে ছোট কেস গুলাতে ধরেন 2 বা 3 এর উপর পাওয়ার 2 এর জায়গায় যদি 4 বসেন, আরো হাইট বড় হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই। এখন এইভাবে যদি চলতে থাকেন, আপনাদের মনে হতে পারে তাহলে fn(x) অ্যাজ n টেন্ডস টু ইনফাইনাইট, এটা কোন দিকে যাচ্ছে? এটা x⁴ রাইট? এটা আসলে কি ধরনের কি? এখন দেখেন, যদি আপনি এখন ডোমেইনটাকে ফিক্স করে দেন, ডোমেইনটা যদি -1 থেকে +1 এর মাঝখানে ফিক্স করে দেন, তাহলে কিন্তু এই x⁴ টা আসলে জিরো, হুইচ মিনস
তখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এইভাবে যদি আমি যেতে থাকি, তাহলে এন্ড রেজাল্টে যেই ফাংশনটা আসবে এন টেন্স টু ইনফিনিটি গেলে সিকোয়েন্সটা তখন কনভার্জ করবে আহ, এই ফাংশনটাতে, y = 0 ফাংশনটাতে, অ্যাজ লং অ্যাজ আমি আমার ডোমেইন -1 থেকে 1-এ বাইরে যাচ্ছি। -1 থেকে 1-এ বাইরে চলে গেলে এটা ইনফিনিটি হয়ে যায়, তখন ওইটা টেকনিক্যালি কোনো ফাংশন না। আহ, বা মানে ডিপেন্ডস অন ডেফিনেশন আমরা কিভাবে ফাংশনকে ডিফাইন করতেছি, বাট জেনারেল টার্মস এটা ফাংশন না। So, এখন এই কথাটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা যায় যে আসলে এই যে আমার একটা প্রথম টার্মটা হচ্ছে এক্স, পরের টার্মটা x², তারপরের টার্মটা x³ এরা কিন্তু এক্স কিন্তু একটা নাম্বার না, এটা ফাংশন, এটা যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে 0-তে কনভার্জ করতেছে। এটাকে ভিজুয়ালাইজ করার জন্য ইউনিফর্ম কনভার্জেন্স নামে একজনের ডেফিনেশন ডিফাইন করা হয়। সেটা কি? আমি এই যে এইভাবে চিন্তা করছি যে এই ধরেন y = x, y = x², হ্যাঁ, y = x³, y = x⁴, আরো চ্যাপ্টা বাই টুকু আঁকলাম না ধরেন, আমি চুজ করতেছি একটা মাত্র পয়েন্ট 0 থেকে 1-এর মাঝখানে, সেই পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর একটা ভার্টিক্যাল দাগ টানতেছি। এটা মিন করতেছে যে আমি এখন এই পয়েন্টটা মনে করেন পার্টিকুলারলি x0। সো আমি এখন আর ফাংশন নিয়ে ডিল করতেছি না, আমি একটা সার্টেন x0 পয়েন্টে আমার সবগুলা ফাংশনের ভ্যালু নিয়ে ডিল করতেছি। f1 of x0, f2 of x0, f3 of x0. So now we are not dealing with functions, these are numbers, etc. তাহলে ধরা যাক আমি x0 = চুজ করলাম সে হাফ আমাদের বোঝার জন্য। তাহলে আমি এখন ডিল করতেছি f1 of ½ নিয়ে, f2 of½ নিয়ে, f3 of½ নিয়ে, এটসেট্রা। এবং ফাংশন যেভাবে ডিফাইন করা ছিল fn of x = x⁴n, সেই ডেফিনেশন অনুযায়ী f1 of½ মানে হাফ, f2 of½ মানে হচ্ছে ½ স্কোয়ার, f3 of½ মানে হচ্ছে ½ কিউব, এটসেট্রা। তো এই পার্টিকুলার নাম্বারের সিকোয়েন্সটা আসলে 0-তে কনভার্জ, হুইচ মিনস আমি এখন একটা সিকোয়েন্স অফ নাম্বারস নিয়ে ডিল করতেছি, যারা হচ্ছে এই গ্রাফে হচ্ছে এই নাম্বারটা ফার্স্টে, দেন এই নাম্বারটা, দেন এই নাম্বারটা, এটা যেতে যেতে আসলে হাফে কনভার্ট করতেছে। সো এইখানে এই যে আমি এক এক সিকোয়েন্স অফ ফাংশনস নিয়ে ডিল করতেছিলাম, সেই ফাংশনের টার্মসে না রেখে একটা সার্টেন x0 পয়েন্টে ও কি ভ্যালু প্রডিউস করে সেই নাম্বার গুলার সিকোয়েন্স নিয়ে চিন্তা করতেছি। এই অ্যাঙ্গেলে যদি আমি কনভার্জেন্স ডিফাইন করি যে নাও 0 থেকে 1 পর্যন্ত, নট ফর দিস পার্টিকুলার x0 = ½ 1/3 এর জন্য, 1/4 এর জন্য, এভরি এক্স ইন দিস ইন্টারভাল, এভরি পার্টিকুলার ভ্যালু অফ এক্স ইন দিস ইন্টারভালের জন্য যদি আমি এরকম সিকোয়েন্সেস এর পর সিকোয়েন্স জেনারেট করতে পারি, ইনফিনিটলি মেনি এরকম পসিবল সিকোয়েন্স জেনারেট হবে, প্রত্যেক সিকোয়েন্সই যদি এই 0-তে কনভার্জ করে, আমি বলে দিলাম ফাইনালি আমার ফাংশনটা f(0)-তে কনভার্জ করবে। সো আইডিয়াটা, এই এক্সাম্পলটার জন্য 0 প্রডিউস হয়েছে, সবসময় তার 0-তেই কনভার্জ করবে না। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে f1 of x, f2 of x এরকম একটা সিকোয়েন্স আছে। আমার আইডিয়াটা হচ্ছে ফর অল পার্টিকুলার ভ্যালুজ অফ এক্স, আমার এই f1 ক্যালকুলেটেড এট দ্যাট পয়েন্ট, f2 ক্যালকুলেটেড এট দ্যাট পয়েন্ট, এই নাম্বারগুলো যদি বিভিন্ন ভ্যালুতে কনভার্ট, ধরেন এই এক একটা পয়েন্টে এক একটা ভ্যালুতে কনভার্জ করতেছে, আমি একটু এখানে এঁকে দেখাই। ধরেন এই ভ্যালুটার জন্য কনভার্জ করছে এখানে, তার মানে এই ভ্যালুর জন্য f1 of x, f2 of x নাম্বার গুলা মিলে এখানে কনভার্জ করছে, এই এক্স এর জন্য নাম্বার গুলা মিলে এখানে কনভার্জ করছে, এই এক্স এর জন্য নাম্বার গুলা মিলে এখানে কনভার্জ করছে, এই এক্স এর জন্য নাম্বার গুলা মিলে এখানে কনভার্জ করছে। এইভাবে প্রত্যেক আমার ইন্টারভালের মধ্যে প্রত্যেক পার্টিকুলার এক্স এর জন্য কোথায় কোথায় কনভার্জ করে খুঁজে পাওয়ার পর, সেই খুঁজে পাওয়া পয়েন্ট গুলা যেই কার্ভটা ফর্ম করে, এই কার্ভের নাম দিলাম f(x). আমি তখন বলে দিব যে এই সিকোয়েন্স অফ ফাংশনস সেই f(x) কার্ভে কনভার্জ করে। মানে তখন আর এক্স একটা ভ্যালু না, তখন আমি ফাংশনের টার্মসে বলতেছি যে f1 একটা ফাংশন ছিল, f2 একটা ফাংশন ছিল, এইরকম সিকোয়েন্সটা এই f(x) ফাংশনে কনভার্জ করছে। তার মানে ডোমেইনের এভরি ইন্ডিভিজুয়াল পার্টিকুলার ভ্যালু এক্স এর জন্য নাম্বারের সিকোয়েন্স বের করে সেই নাম্বার গুলা কই কনভার্জ করে, সেই কনভার্জ পয়েন্ট গুলার থ্রুতে যে কার্ভটা, সেই ফাংশনটার নাম আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ফাংশন কই কনভার্জ করে। এই অ্যাঙ্গেলে যখন আমি কনভার্জেন্স কে দেখি, তাকে আমরা বলি ইউনিফর্ম কনভার্জেন্স।
ইউনিফর্ম কনভার্জেন্সকে আমি যদি ডিফাইন করি, আপনারা 208-এ কিছুটা পড়াশোনা করছেন কনভার্জেন্সে, যেটা বুঝলাম। ইউনিক লিখতেছি এটা। তো ইউনিফর্ম কনভার্জেন্স ডিফাইন করতেছি, এবং যেহেতু আমার আজকের টপিক আসলে অ্যানালাইসিস না, আমার আজকের টপিক আসলে এই পাওয়ার সিরিজ, হ্যাঁ, টেইলর সিরিজের, সেহেতু আমি জেনারেল ডেফিনেশন অফ ইউনিফর্ম কনভার্জেন্স দিব না। আমি ইউনিফর্ম কনভার্জেন্স অফ পার্শিয়াল সামস কে ডিফাইন করব। তার মানে আমি ডিফাইন কার জন্য করতেছি, উত্তর হচ্ছে আমার কাছে একটা f1 of x, এফ আমার কাছে একটা f1 of x প্লাস f2 of x প্লাস f3 of x, আমার কাছে একটা সিরিজ আছে। আমি ক্লেম করার চেষ্টা করতেছি এই সিরিজের সাম হচ্ছে সাম f of x। উদাহরণ দিয়ে বুঝাই। আমার f1 of x হচ্ছে 1, f2 of x হচ্ছে x, f3 of x হচ্ছে x², আর f of x হচ্ছে এই 1/1 - x। এখন এই ইনফাইনাইট সামটা এখানে কনভার্জ সবসময় করে না। যেমন এই এক্সাম্পলে দেখছি মডুলাস অফ এক্স লেস দেন 1 হইলে খালি কনভার্জ করে, সব সব ভ্যালুর জন্য করবে গ্যারান্টি নেই। এমন হইতে পারে কোনো ভ্যালুর জন্যই কনভার্জ করে না। এমনই ফাংশনস নিচ্ছি যাদের সাম হয়ই না, হইতেই পারে। সো আমি এরকম একটা সিচুয়েশনের জন্য ইউনিফর্ম কনভার্জেন্স কে ডিফাইন করতেছি। তাহলে সেই ক্ষেত্রে পার্শিয়াল সামস আমরা ডিফাইন করতে পারি যে এস এন অফ এক্স সাম অফ i = 1 থেকে n পর্যন্ত fi of x, অর্থাৎ f1 of x থেকে পার্টিকুলারলি fn of x পর্যন্ত সাম করে আমি ডিফাইন করতেছি Sn of x। তাহলে ওই যে বললাম যে যে কোনো সিরিজ থেকে করেসপন্ডিং পার্শিয়াল সামের একটা সিকোয়েন্স বানানো যায়। সো এইবার আপনি ধরে নিব আমার কাছে একটা সিকোয়েন্স আছে। অরিজিনালি ছিল একটা সাম অফ ফাংশনস, কিন্তু আমার কাছে এখন আছে সিকোয়েন্স অফ যারা প্রত্যেকে এক একটা পার্শিয়াল সাম। এই সিকোয়েন্সের ইউনিফর্ম কনভার্জেন্সকে আমি এখন ডিফাইন করতে যাচ্ছি। এন্ড ডেফিনেশনটা হচ্ছে, এক সেকেন্ড, এ সিরিজ, আমি একটু আগে এখানে যে সিরিজটা তার নাম দিলাম সে 1, আর করেসপন্ডিং সিকোয়েন্সের নাম দিলাম 1a। এ সিরিজ 1 উইথ সাম f of x, আমি ধরে নিছি ও কনভার্জ করে এবং সামটা হচ্ছে f of x, is called uniformly convergent in a region, ধরা যাক আমরা রিজনের নাম দিলাম আর, if for all epsilon greater than 0, so 208-এর ফ্লেভার পেতে শুরু করছেন আপনারা, we can say that now we can find some n not depending on x, such that f of x minus Sn of x less than epsilon for all n greater than n, for all x in G। আচ্ছা, আহ, এমনিতে আপনাদের
ওই 208-এ এই ধরনের কনভার্জেন্সের আইডিয়া ইন্ট্রোডিউস হয়তো হয়েছে। তাও আমি আমার মতে একটু এক্সপ্লেইন করি। এমনিতে আহ, যদি নাম্বার দিয়ে একটু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করি, ধরেন আমি এক্স এক্স ইজ এ এন বসাচ্ছি, এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3। এন হচ্ছে না কততম পদ, সেই ক্রমিকটা, এটসেট্রা। আর ধরা যাক ওয়াই এক্সিস আমি বসাচ্ছি হচ্ছে কোন একটা সিকোয়েন্সের মেম্বার, এটা A1, এটা A2, এটা A3, এটা A4, এরকম ভাবে আমি ভ্যালু বসাচ্ছি। এখন এটা যদি একটা সার্টেন ভ্যালুর দিকে কনভার্জ করে, তাহলে আমরা ব্যাপারটাকে এভাবে বলতে পারি যে আমি কোন একটা ইপসাইলন নামে কোন এক বাউন্ডারি ডিফাইন করতেছি। ইপসাইলন নামে কোন একটা বাউন্ডারি ডিফাইন করতেছি। ধরা যাক আমি এখানে যেই ভ্যালুতে কনভার্জ করা নিয়ে কথা বলা হচ্ছে সেই ভ্যালুটা মনে করেন সে ওয়াই। হ্যাঁ, ধরেন সেই ভ্যালুটা হচ্ছে ওয়াই। আমি এই ওয়াই কে ঘিরে একটা বাউন্ডারি চুজ করব ইপসাইলন রেডিয়াসের। এই রেডিয়াসটা হচ্ছে, এই রেডিয়াসটুকু হচ্ছে ইপসাইলন। এবং তাতে দেখা যাবে তার করেসপন্ডিং কিছু টার্ম আছে যেই টার্মগুলো এই বাউন্ডারির ভিতরে পড়ছে। যেমন যারা ভিতরে পড়ছে তাদেরকে আমি ব্লু কালারে দেখাচ্ছি। এ ভিতরে পড়ছে, এ ভিতরে পড়ছে, এ ভিতরে পড়ছে। আবার কিছু বাউন্ডারি বাইরে পড়ছে, ফর এক্সাম্পল এ বাইরে পড়ছে, এ বাইরে পড়ছে। সো বাট আসলেই যদি একটা ভ্যালুর দিকে সে কনভার্জ করে, আসলেই যদি এই ওয়াই এর দিকে সে কনভার্জ করে, তাহলে যেটা হবে কোনো না কোনো একটা পর্যায়ে আসবে যার পর থেকে আর কোনো বিন্দুই এই বাউন্ডারির বাইরে যাবে না। ফর এক্সাম্পল 3 এর পর থেকে যদি আপনি চিন্তা করেন, আমার ড্রয়িং অনুযায়ী 3 এর পর থেকে আর কেউ এই বাউন্ডারির বাইরে যায় না। এই থ্রিটাকে আমি নাম দিয়ে ফেলতেছি হচ্ছে ক্যাপিটাল এন। দেখেন এই কথাটাই এখানে বলা হয়েছে যে যদি আমি এখানে ফাংশনের জন্য কাজ করতেছি, বাট বোঝানোর জন্য আমি এভাবে বললাম যে আমি এই 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 সিকোয়েন্সটাকে ফাংশন চিন্তা না করে আমি এটাকে একটা নাম্বারের সিকোয়েন্স হিসেবে চিন্তা করতেছি, A0, A1, A1, A2, A3। আর এটা হচ্ছে আমার ওয়াই। হ্যাঁ, এদেরকে আমি এন হিসাবে চিন্তা করতেছি বোঝানোর স্বার্থে। হ্যাঁ, আর একে চিন্তা করতেছি ওয়াই। তাহলে দেখেন এই কথাটা কি বলতেছে, যে কোনো একটা ইপসাইলন চুজ করছি, সেই ইপসাইলনের জন্য আমি একটা এন খুঁজে পাইছি সাজ দ্যাট ওই এন এর পরের সব এন এর জন্য আমার সিকোয়েন্সের মেম্বার গুলা, এন গুলা থেকে ওয়াই এর ডিস্টেন্সটা ইপসাইলনের থেকে কম হয়েছে। এখন এটা তো আমি আমার একটা সার্টেন ইপসাইলনের জন্য চুজ করছি, এই যে আমি আগে থেকে একটা প্রি ডিফাইন্ড ব্র্যাকেট ড্র করছি, ওই ব্র্যাকেটের জন্য এটা সত্য। কিন্তু এখানে এই কথাটা সত্য হওয়া লাগবে এভরি ইপসাইলনের জন্য। হ্যাঁ, হুইচ মিনস আমি যদি আরো ন্যারো আর একটা ইপসাইলন চুজ করতাম, ফর এক্সাম্পল আমি যদি এইটুকু একটা ইপসাইলন চুজ করি, তাহলে দেখেন এইবার যদি আমি ব্র্যাকেটটাকে এক্সটেন্ড করি, আমার হাতের আঁকার ত্রুটির জন্য অনেক আঁকা বাঁকা হচ্ছে, বুঝে নিয়েন। পারফেক্টলি আঁকলেও স্টোরিতে চেঞ্জ আসতো না, হয়তোবা কিছু পয়েন্ট এদিক সেদিক হইতো, বাট স্টোরি সেম থাকতো। এইবার আমি 3 এর পরেও অনেক পয়েন্ট পেয়ে গেছি। আমি হয়তো পিঙ্ক কালার দিয়ে দেখাই, কালার চেঞ্জ করে একটু দেখতে ভিজুয়াল সুবিধা হয়। দেখেন তাতে দেখা যাচ্ছে 1 এর করেসপন্ডিং পয়েন্টটা বাইরে, 2 এরটাও বাইরে পড়ছে, 3 এরটাও বাইরে পড়ছে, 4 ভিতরে। মানে, আচ্ছা, আচ্ছা 4 এরটা বাইরে পড়ছে, এইখানে এটা যদি 5, 5 ভিতরে, বা এই যে এটা হয়তো 6, সে বাইরে, 7 এরটা বাইরে, 8 এরটা বাইরে। হ্যাঁ, সো 3 এইবার আর আমার এন না, কিন্তু এইবারও কোনো না কোনো পর্যায়ে এমন একটা না একটা পয়েন্ট পাবো এন, যার পর থেকে বাকিরা ভিতরে। এবং এইটা হইতে হবে এভরি ইপসাইলনের জন্য। তার মানে হচ্ছে আমি ইপসাইলনকে আরো যদি ন্যারো করি, মোস্ট প্রবাবলি বেশিরভাগ সিকোয়েন্সের জন্য ক্যাপিটাল এনটা আরো দূরে গিয়ে পাবো। এমন হইতে পারে হাজার কোটিতম টার্মের পরে গিয়ে পাবো যদি অনেক বেশি ন্যারো একটা ইপসাইলন চুজ করি। কিন্তু যতই ন্যারো আর ইপসাইলন চুজ করি না কেন, অনেক ডানে গিয়ে হইলেও কোনো না কোনো এন পাইতেই থাকবো, বিকজ আসলে আমার সিকোয়েন্সটা কনভার্জ করছে ধরে নিছি আমি। সিকোয়েন্সে যদি কনভার্জ না করে তাহলে এই কথাটা নেসেসারিলি সত্য না। হ্যাঁ, তো এই এই জিনিসের উপর বিল্ড করে আমাদের এই কনভার্জেন্সের ক্রাইটেরিয়া ইউজ করা হয়, বাট এটা জেনারেল কনভার্জেন্সের কাইন্ড অফ ক্রাইটেরিয়া। আমরা এখানে ইউনিফর্ম কনভার্জেন্সের কথাটা বলছি। ইউনিফর্ম কনভার্জেন্সের আইডিয়াটা মূলত ফাংশনস এর উপর ডিপেন্ড করে। তার মানে এইখানে আমরা মিন করব
যে আমাদের হাতে ওই যে সিকোয়েন্স অফ ফাংশনস থেকে আমি এসএন অফ এক্স পাইছি, আমাদের এই কথাটা কোনো একটা ডোমেইন জি তে, জি এর কথা কই লিখছি, জি বলতেছি এখানে আমি আর লিখছি, তাহলে এখানে জি না লিখে আর লেখা লাগতো, সরি। সো কোন একটা ডোমেইন আর এর প্রত্যেক এক্স এর জন্যই আমি যে মানে এক্স এর ভ্যালু বসায় দিলে তো এটা একটা নাম্বারে কনভার্ট হয়ে যায় ফাংশনটা। ওই যে ওখানে ইউনিফর্ম কনভার্জেন্সের আইডিয়া বোঝানোর সময় যেটা বলে আসছি। সো যেই এক্স ই চুজ করি না কেন আর থেকে, প্রত্যেক এক্স এর জন্য এখানে যেই নাম্বারস গুলা পাবো, প্রত্যেক এক্স এর জন্য আমি ভিন্ন ভিন্ন সিকোয়েন্স অফ নাম্বারস পাবো এখানে। এদের প্রত্যেকেই এই এফ অফ দ্যাট নাম্বারে কনভার্জ করবে। এই কথাটা আমার ডোমেইনের এভরি এক্স এর জন্য সত্য হওয়া লাগবে, তখন আমরা বলবো ফাংশনটা এফ অফ এক্স, ফাংশনের সিকোয়েন্সটা এফ অফ এক্স এ ইউনিফর্মলি কনভার্জ করে। একটু কমপ্লিকেটেড আইডিয়া, বাট আপনারা স্টিল মোটামুটি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। উম, হ্যাঁ বা না কিছুই শুনতে পাচ্ছি না আসলে, মানে আম, কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে আমাকে বলতে পারেন, আমি রিপিট করবো। আচ্ছা ফাইন, ঠিক আছে, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। আর ইন কেস আমাদের আজকে সামনে যা পড়াইতে যেতেছি, হ্যাঁ, সেই টপিক গুলা এই ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশনের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি চাইলে, যদি আপনার বুঝতে কষ্ট হয়ে থাকে, হ্যাঁ, যদি ক্লিয়ার না হয়ে থাকে, কেউ বলতেছেন না যেহেতু, যদি ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা ব্ল্যাক বক্স বলতে পারি, যে এই ব্ল্যাক বক্সের ভেতরে ইউনিফর্ম কনভার্জেন্সের আইডিয়া আছে, এটা সাম কাইন্ড অফ কনভার্জেন্স। কনভার্জ করার মানেই হচ্ছে এমন কিছু একটা, রাইট? কনভার্জ করার মানেই হচ্ছে এই জাতীয় কিছু একটা, যে মডুলাস অফ এক্স গেট লেস দেন ওয়ান হলে কনভার্জটা করবে, নাহলে করবে না। সো এইটা ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশনটা হচ্ছে সাম কাইন্ড অফ কনভার্জেন্স ক্রাইটেরিয়া, হ্যাঁ। সো ক্রাইটেরিয়াটা যদি ক্লিয়ারলি নাও বুঝেন, এইটুকু অন্তত যদি বুঝেন যে এটা সাম কাইন্ড অফ কনভার্জেন্স ক্রাইটেরিয়া, তাহলে আমরা আজকের ক্লাসে সামনে আগাইতে পারবো। হ্যাঁ। তো আমার মনে হয় যেহেতু কোনো অবজেকশন কেউ দিতেছেন না, আমি ধরে নিচ্ছি ক্লাসে যারা আছেন সবাই বুঝতে পারছেন। আমি এটা ধরে নিয়ে, যেই কারণে আমার মানে ইউনিফর্ম কনভার্জেন্সের ডেফিনেশনটা ইন্ট্রোডিউস করা, সেইটা একটু বলি। সেটা হচ্ছে এ পাওয়ার সিরিজ, আমরা পার্টিকুলারলি পাওয়ার সিরিজে আমরা শুধু যে কোনো ফাংশনের সিকোয়েন্স না, আমরা আরো স্পেশালাইজ ডেফিনেশনে যাব। পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ মূলত আমরা একটা থিওরেম ডেসক্রাইব করতে যাচ্ছি। সো দিস ইজ এ থিওরেম অ্যাকচুয়ালি, যেটার প্রুফ আমরা দেখবো না। বিকজ যে বললাম যে আমরা শুধু আইডিয়াটাকে ব্যবহার করব, এটা যেহেতু পিওর ম্যাথের ক্লাস না বা রিয়েল অ্যানালিসিসের ক্লাস না, আমরা এত ডিটেলে যাব না। এ পাওয়ার সিরিজ আই ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি সিআই এক্স মাইনাস a টু দি পাওয়ার আই, একদম দেখতে টেইলর সিরিজের মতো দেখতে, রাইট? এরকম কোন একটা পাওয়ার সিরিজ উইথ নন জিরো রেডিয়াস অফ কনভার্জেন্স আর, অথবা ক্যাপিটাল আরই নাম দিলাম, ইজ uniformly convergent in every circular disk x minus x naught absolute value less than equal to r of radius r less than r। আচ্ছা, থিওরেমটা কি বলছে আমি একটু আহ, পরে বলতেছি, তার আগে আমি একটু অ্যানালজি দেখে আসি নেক্সট পেজ। আচ্ছা, ওই যে আমরা এফ অফ
এক্স ইকুয়ালস টু চুজ করছিলাম সে আচ্ছা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার উদাহরণই দিই। এইটার ভ্যালুটা, এইটার সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কনভার্ট করবে 1/1 - x অ্যাজ লং এজ মডুলাস অফ এক্স লেস দেন 1। আচ্ছা, এই যে রিয়েল লাইনে এই মডুলাস অফ এক্স লেস দেন 1 এটা কি নির্দেশ করে, কেউ কি বলতে পারবেন? ধরেন এটা 0, তাহলে এইটা কি ধরনের অবজেক্ট নির্দেশ করে? এনিওয়ান? -1 আর 1 এর মাঝখানে। একটা ইন্টারভাল মানে, সো আমি যে ওয়ার্ডটা চাইতেছিলাম, মানে আপনি ভুল বলেন, বাট আমি চাইতেছিলাম এই ওয়ার্ডটা শুনতে, যে ইন্টারভাল। এটা আসলে একটা ইন্টারভাল নির্দেশ করতেছে। এখন ধরেন আমরা নিচ্ছি হচ্ছে কমপ্লেক্স নাম্বারস, 1 + z + z² এটসেট্রা ইকুয়ালস টু 1/1 - z। ধরেন এইখানের এক্সাম্পল হইতে পারে 1 + ½ + ½² এটসেট্রা। সো রেজাল্টটা হবে হচ্ছে 1/1 - ½ ইকুয়ালস টু ½। এইখানকার এক্সাম্পল হইতে পারে 1 + 1 + না, সরি, 1 + i/2 +i/2², এরকম একটা সিকোয়েন্স। এটা যদি সত্য সিকোয়েন্স হয়, তাহলে এটা হবে হচ্ছে 1 - i/2। তো উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2/2 - i। কারো যদি এটাকে a+ib ফর্মেটে নিতে ইচ্ছা করে, ফাইন। নিচে 2² - i², সো 5 আসে, উপরে আসে হচ্ছে 2 × 2 + i, সো 4 + 2i, যদি ক্যালকুলেশন মিস্টেক না করে থাকি। তাহলে এইখানেও কি আমার হওয়া উচিত কিনা যে মডুলাস অফ জেড লেস দেন 1 হওয়া লাগবে? যদি না হয়, তাহলে এইখানে এটা ডাইভার্জ করে। আমি জাস্ট অ্যানালজি করতেছি, কনক্রিট প্রুফ নিয়ে কথা বলতেছি না। উপরের আইডিয়ার সাথে নিচের আইডিয়াটাকে যদি অ্যানালজিক্যালি চিন্তা করি, তাহলে এরকম একটা ব্যাপার আসতেছে। এবং আসলেও দেখবেন, ধরেন এখানে যেরকম মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স্যাক্টলি 1 হলে ঝামেলা হচ্ছিল, ফর এক্সাম্পল 1 বসালে 1 + 1 + 1 এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছিল, -1 বসালে 1 - 1 + 1 - 1 + 1, এটা যোগফলটা 0 1 0 1 0 এর মধ্যে ফ্লাকচুয়েট করতেছে, একটা সার্টেন যোগফলে কনভার্জ করতেছে না। একইভাবে নিচের এখানে যদি আই বসান জেড এর জায়গায়, যার মডুলাস ইকুয়াল টু 1, যে কন্ডিশনকে ভায়োলেট করে, বোঝার জন্য লিখতেছি, জেড ইকুয়ালস টু যদি আই বসান, জেড ইকুয়ালস টু আই এর মডুলাস 1, সো শুড ভায়োলেট, এবং আসলে ভায়োলেট করে। 1 + i² হচ্ছে -1, i³ হচ্ছে -i, তারপর i⁴ হচ্ছে 1i - 1 - i, এইভাবেই চলতে থাকবে। তার মানে হচ্ছে এর যোগফল গুলা 1 + i, তিনটাকে যোগ করলে আসে 1 1 কাটে গিয়ে আই, আর চারটাকে যোগ করলে আসে 0। সো পার্শিয়াল সাম প্রথমে আসে 1, তারপর আসে 1 + i, তারপরে আসে i, 1 1 কাটা গিয়ে চারটা টার্মের যোগফল 0। পঞ্চম টার্ম থেকে যেহেতু রিপিট, সেহেতু যোগফলও রিপিট হবে, 1 + i, 0, এভাবে চলতে থাকবে। তার মানে যোগফলটা একটা সার্টেন জায়গায় স্টেবল হচ্ছে না। সো আমরা বুঝতে পারতেছি যে ইনটুইটিভলি যা ডেভেলপ করছি, দের ইজ এ চান্স যে এই কথাটা সত্য। প্রশ্ন হচ্ছে, যেই ঘটনাটা এইখানে ছিল ইন্টারভাল, জেড এর ক্ষেত্রে কমপ্লেক্স প্লেনে সেটা করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট আইডিয়া কি হচ্ছে বলেন দেখি। এখানে মডুলাস অফ এক্স লেস দেন 1টা ছিল একটা ইন্টারভাল, করেসপন্ডিংলি নিচের এক্সাম্পলে মডুলাস অফ জেড লেস দেন 1 এটা কি কি ফর্ম করতেছে? মডুলাস অফ জেড ইকুয়াল টু 1 কি ফর্ম করে? কেউ কি কিছু বললেন? আমি শুনতে পাইনি। মডুলাস অফ জেড ইকুয়ালস টু 1 সবার জানা জিনিস, হয়তো বলতে আনইজি ফিল করতেছেন। এটা একটা সার্কেল নির্দেশ করে, এখানে এটা 1, এটা আই, কমপ্লেক্স প্লেনে এটা হচ্ছে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। আর্গন প্লেনে এটা একটা সার্কেল নির্দেশ করে, যদি আমি মডুলাস অফ জেড ইকুয়াল টু 1 দিতাম, বাট আমার এখানে আছে হচ্ছে লেস দেন 1। তার মানে আমার এই সার্কেলটার পেরিমিটারের কোনো পয়েন্টকে আমরা নিব না, সার্কেলের ভেতরের পয়েন্ট গুলাকে নিব, ইনসাইড অফ এ সার্কেল, এরকম জিনিসকে আমরা বলি হচ্ছে ডিস্ক। অনেকেই সলিড সার্কেলকে ভুলে সার্কেল বলে, সার্কেল বললে শুধু পেরিমিটারের উপর পয়েন্ট গুলাকে বোঝায়,
ইনসাইড অফ দ্য সার্কেলকে আমরা ডিস্ক বলি। এখন যদি আপনি বাউন্ডারিকে ইনক্লুড করেন তাহলে এটাকে আবার বলি আমরা ক্লোজ ডিস্ক, আর বাউন্ডারিটাকে যদি এক্সক্লুড করেন তাহলে আমরা বলি হচ্ছে ওপেন ডিস্ক, বাট ডিস্ক। এখন আসলে এইবার আমরা ওই এখানকার কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য ফিল করবো। আমরা পাওয়ার সিরিজ নিয়ে যে এখানে একটা থিওরেমের মতো লিখছি, এখানে আমরা রিয়েল নাম্বারের জন্য কনফাইন্ড না থেকে আমরা কমপ্লেক্স নাম্বারের জন্য আরো মোর জেনারেল, সকল রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার হিসেবে চিন্তা করা হচ্ছে। সেই সেন্সে কমপ্লেক্স নাম্বারের জন্য যেই আইডিয়া সত্য হবে, রিয়েল নাম্বারের জন্যও সেই আইডিয়া সত্য হবে। সো এইখানে আমরা সবগুলো জায়গায়, আর এমন না যে কমপ্লেক্স নাম্বারকে এক্স দিয়ে ডিনোট করা যাবে না, জাস্ট দেখে আমরা চোখে অভ্যস্ত না, এই জন্য আমরা আমাদের নোন সিম্বলসে গেলাম আর কি। সো এখন আমরা এই কথাটা পড়তে পারি। ধরেন আপনার এরকম একটা পাওয়ার সিরিজ আছে উইথ নন জিরো রেডিয়াস অফ কনভার্জেন্স। রেডিয়াস অফ কনভার্জেন্স বলতে কি মিন করা হচ্ছে, ওই যে দেখেন আহ, এই এক্সাম্পলে আমরা দেখে আসছিলাম ওয়ান, এই যে মানে আচ্ছা পরেও আঁকছি, এত পিছনে না গেলেও চলতো। এই যে আমরা এইখানে যে ডিস্কটা পাইছি, হ্যাঁ, এইটা আমরা এই রিজিয়নের মধ্যে থাকলে, জেড যদি এই রিজিয়নের মধ্যে চুজ করি তাহলেই কেবল এই সিকোয়েন্সটা এই ফাংশনে কনভার্জ করে, আদারওয়াইজ না। তার মানে এখানে একটা রেডিয়াস অফ কনভার্জেন্স ইনভলভ, এবং সেই রেডিয়াসটা হচ্ছে ওয়ান। ওয়ান রেডিয়াসের একটা ডিস্কের ভেতরে যত পয়েন্ট আছে, ইনসাইড নট অন, ইনসাইড যত পয়েন্ট আছে, শুধু সেই জেড গুলা যদি এখানে বাম পক্ষে বসাই আর ডান পক্ষে বসাই, ডান বাম ম্যাচ করবে, আদারওয়াইজ করবে না। আসলে এইখানে যে ইন্টারভালটা আমরা পাইছিলাম, এইটাকেও আমরা ডিস্কই বলবো, এটা জাস্ট ওয়ান ডাইমেনশনাল ডিস্ক। যদি এভাবে চিন্তা করেন, এটা কোনো ক্লাসে বলা হয়েছে কিনা জানি না, 2D তে সার্কেল, ওর ডেফিনেশনটা আমরা এভাবে যদি ডিফাইন করি যে জিরো, ধরেন আমি সেন্টার অলওয়েজ জিরো বলতেছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, অন্য সেন্টার দিয়েও ডিফাইন করা যায়। জিরো থেকে যেই এক্স ওয়াই পয়েন্ট গুলার ডিস্টেন্স লেস অর ইকুয়াল টু একটা সার্টেন নাম্বার আর, এর আচ্ছা লেস অর ইকুয়াল টু না, ডিস্টেন্স কনস্ট্যান্ট একটা আর ডিস্টেন্স মেনটেন করে জিরো জিরো থেকে ঠিক সেই সকল পয়েন্ট যাদের ডিস্টেন্স আর, এভাবে যদি আমরা ডিফাইন করি সার্কেলকে, তাহলে এই একই ডেফিনেশনে শুধু 2D তে না, 1D তেও সার্কেল ডিফাইন করা যাবে। ডিস্টেন্স অফ অল দোজ এক্স ফ্রম জিরো যারা পার্টিকুলারলি আর, এখানে জাস্ট দুইটা মাত্র, দুই ডিরেকশনে দুইটা মাত্র পয়েন্ট পাওয়া যাবে, আর আর মাইনাস, যাদের জন্য এই কথাটা সত্য। তার মানে টেকনিক্যালি স্পিকিং এটা একটা সার্কেল। আর এবং মাইনাস আর এই দুইটা পয়েন্ট মিলে যদি আমি একটা নট ইন্টারভাল বাট একটা সেট ফর্ম করি, তাহলে টেকনিক্যালি স্পিকিং ওয়ান ডাইমেনশন এটা একটা সার্কেল। এবং একইভাবে থ্রি ডাইমেনশনের সার্কেলও ডিফাইন করা যায়, ডিস্টেন্স অফ এক্স ওয়াই জেড ফ্রম জিরো 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 ইকুয়াল টু আর, এটা টেকনিক্যালি একটা স্ফিয়ার ফর্ম করে। So আমরা এদের সবাইকে সার্কেল বা সবাইকে স্ফিয়ার নাম দিতে পারি। স্ফিয়ার ইন থ্রি ডাইমেনশন ইজ স্ফিয়ার, স্ফিয়ার টু ডাইমেনশনে গেলে সার্কেল হয়ে যাচ্ছে, স্ফিয়ার ওয়ান ডাইমেনশনে গেলে টু পয়েন্ট সেট হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে ডিস্কের জন্য আমরা বলতে পারি যে যদি আমি ডিফাইন করি এভাবে ডিস্কে, যে লেস অর ইকুয়াল টু আর যত পয়েন্টের জন্য তাদেরকে আমরা 2D তে ডিস্ক ডিফাইন করতেছি, তাহলে 3D তে ডিস্ক হবে হচ্ছে সলিড স্ফিয়ার, স্ফিয়ারের ভেতরের যারা পয়েন্ট যদি লেস অর ইকুয়াল টু বসাই দিই, তাহলে একইভাবে যদি লেস অর ইকুয়াল টু ওয়ান ডাইমেনশনে বসাই দিই, তাহলে এই ইন্টারভালের পয়েন্ট গুলো আসতেছে। তো সেই সেন্সে চিন্তা করলে ইন্টারভাল আসলে একটা সলিড স্ফিয়ার অথবা ডিস্ক। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনের জন্য জাস্ট ডিফাইন করছি। এইভাবে আমরা আইডিয়াকে জেনারেলাইজ করতে পারি। তো সেই সেন্সে আমি এখানে দেখেন কমপ্লেক্স নাম্বার যেহেতু 2D, ডিস্কটা তখন লিটারাল মিনিং হিসাবে অ্যাপ্লাই হইতেছে। কিন্তু এই সেম ডিস্ক টার্মিনোলজিটা আমরা আসলে রিয়েল নাম্বার এক্স এর জন্য ডিফাইন করতে পারি, যে এক্স থেকে এক্স নট এর যে ডিস্টেন্স সেটা আরেক জন্য তার থেকে ছোট হওয়া লাগবে। এটা একটা ইন্টারভাল, কিন্তু ইন্টারভাল আসলে একটা ওয়ান ডাইমেনশনাল ডিস্ক হিসাবে চিন্তা করা যায়। তো যেখানে ছিলাম যে রেডিয়াস অফ কনভার্জেন্স এর আইডিয়াটা কোথা থেকে আসলো, উত্তর হচ্ছে আহ, এই যে আমি এই উদাহরণটার জন্য ওয়ান রেডিয়াসের একটা ডিস্কের ভেতরের পয়েন্ট গুলাতে শুধু কনভার্জ করতেছে, তাহলে একটা রেডিয়াস অফ কনভার্জেন্স ইনভলভ হয়ে গেল, যেটা এই এক্সাম্পলে ওয়ান। একইভাবে রিয়েল নাম্বারের ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান ডাইমেনশনের জন্য একটা রেডিয়াস অফ কনভার্জেন্স এক্সিস্ট করে, সেটা হচ্ছে ওয়ান।
তার মানে এই রেডিয়াসটাকে আমি 1 ধরতেছি। সো ইন্টারভালেরও একটা রেডিয়াস আছে সেই সেন্সে। সো রেডিয়াস অফ কনভার্জেন্স সব ডাইমেনশনের জন্য এক্সিস্ট করে, বাট আমরা আহ, এক ধাপ আগায় কমপ্লেক্স নাম্বারের জন্য থিওরেমটাকে মেনশন করছি। আপনি রিয়েল কমপ্লেক্স দুইটার জন্যই ইকুইভ্যালেন্স ইমাজিন করে করে আইডিয়াটাকে রিড করবেন। এবং বলা হইতেছে এরকম এভরি পাওয়ার সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। কোথায়? এভরি সার্কুলার ডিস্ক এমন শেপে যেখানে সার্কুলার ডিস্কটা হচ্ছে ওই রেডিয়াস অফ কনভার্জেন্স থেকে ছোট। সো আইডিয়াটা হচ্ছে এটা যদি এ পয়েন্ট হয়, আর যদি এমন ভাবে আমরা পাই যে এর রেডিয়াস মানে এই আহ, আহ, আমার পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স যদি হয় আর, তাহলে সে আর এর থেকে ছোট যে কোনো রেডিয়াসের ডিস্কের ভেতরের এভরি পয়েন্টে আমার এই পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জ করবে। অন্য কোনো ফাংশনের সিরিজের ব্যাপারে কিন্তু এই কথাটা বলা হয়েছে, এই থিওরেমটা পার্টিকুলারলি পাওয়ার সিরিজের জন্য সত্য। এখন এই থিওরেমের প্রুফ আমরা পড়বো না, কিন্তু এই থিওরেমটা জেনে আমার কি লাভ হইল? জেনে আমার লাভ হইলো হচ্ছে এইটা, যে আমি একটা অঙ্ক দিয়ে বুঝাই ফেলি খুব শর্টকাটে। এত কথা ফল দিবে এখন, ফলটা কত সহজে বোঝা যায় দেখেন। এখন পর্যন্ত যা কিছু তা ভালো করে না বুঝলে এই কথার পর বুঝে যাবে যে যদি আমি এখন আমার হাতে এরকম z-1 z-2 এরকম একটা ফাংশন আছে, ধরেন আমি এটাকে z-3 এর পাওয়ারে ভাঙাইতে চাই। তাহলে গত দিনের উদাহরণের মতো করে চিন্তা করি যে z-3 কে w ধরলাম, তাহলে z ইকুয়ালস টু আসতেছে w+3। সো মান বসায় দিলে আসতেছে হচ্ছে z এর জায়গায় w+3 বসায় দিলে w+3 - 1 w+2 w+3 - 2 w+1। সো z-3 এর পাওয়ারে ভাঙা মানে আসলে w এর পাওয়ারে ভাঙা। সো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আসতেছে হচ্ছে 1/w+1 - 1 এটা এতই সহজে মুখে মুখে করে ফেলা যায়, w+2 থেকে w+1 বিয়োগ গেলে 1ই থাকে। এখন আমি যদি এটাকে ভাঙায় ফেলাই 1+w+w² -1 প্লাস, আচ্ছা এইটাকে আমরা লিখতে চাই হচ্ছে 2টা কমন নিয়ে ভিতরে 1+w/2। সো ওই হাফটা আমি এখানে আগে লিখলাম, 1+w/2 +w/2² এটসেট্রা। সো বেসিক্যালি এটা 1 - ½ হচ্ছে কনস্ট্যান্ট, প্লাস 1 - ½ ডাব্লিউ এর সাথে 1 - ½ w² এর সাথে এরকম একটা সিকোয়েন্সে আসলো। সো 1 - ½ এর সাথে লিখে দিলাম z-3, 1 - ½ এর সাথে z-3², 1 - ½ এর সাথে z-3³ এটসেট্রা। এই যে আমি ভাঙায় ফেললাম, ভাঙায় ফেললেই হইলো কিনা, এটা কি কনভার্জ করে কিনা। তো রিয়েল নাম্বারের জন্য বোঝাটা সহজ ছিল, রিয়েল নাম্বার দিয়ে আমরা ওই যে গতদিন চিন্তা করছি। কমপ্লেক্স নাম্বার নিয়ে যখন ডিল করতেছি, এটা একটা আননোন ডোমেইন আমাদের জন্য, ওর জন্য আমরা জানি না কি হবে না হবে। তো আসলে কষ্ট করে 3 লাইনে অঙ্ক করছি, জেড যদি রিয়েল নাম্বার হইতো তাহলে আমি আর অঙ্ক কারেক্ট, নো ডাউট, কিন্তু জেড এখন একটা কমপ্লেক্স নাম্বার। আমি একটা সিকোয়েন্স বের করছি, কিন্তু এটা কি আসলে কারেক্ট, এটা কি আসলে এই ফাংশনেই কনভার্জ করে, এই প্রশ্নের উত্তর তো জানা নাই। তো এই থিওরেমটা আমাকে এই প্রশ্নের উত্তর দিতেছে। এই থিওরেমটা বলতেছে যে যদি আমি কোনো না কোনো ভাবে একটা রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে পারি, তাহলে ওই রেডিয়াস অফ কনভার্জেন্সের থেকে ছোট সব ডিস্কেই এই পাওয়ার সিরিজের কনভার্জ করার গ্যারান্টি আছে। তার মানে ও আমাকে বলে দিতেছে যে ও কনভার্জ করবেই, এবং সেই কনভার্জেন্স রিজিয়ন অফ কনভার্জেন্সটা দেখতে কেমন হবে তার আইডিয়াও দিয়ে দিচ্ছে। মডুলাস অফ z-3 লেস দেন সাম আর। তো এবং এইখানে ইকুয়ালিটিও আসতে পারে, আম, যদি আমার মানে কোন একটা ক্লোজ ডিস্কে যদি কনভার্জ করে, বাট প্রায় সময় হয় না। তা আমি রিস্ক ফ্যাক্টরের জন্য ইকুয়ালিটি সাইনটা সে দিলাম না। তো আমার কোন একটা আর থাকতে হবে।
সে আরটা থাকলেই হইল। ওই থিওরেমটা আমাকে গ্যারান্টি দিতেছে যে এইরকম ভাবে যদি আমি এক্সপ্যান্ড করি একটা পাওয়ার সিরিজে, তাহলে সেটা এই ফাংশনে কনভার্জ করবেই। এখন কথা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স এরকমটা আর থেকে পাবো কিভাবে পাবো? এটা দুই ভাবে পাওয়া যাইতে পারে, একটা অ্যালজেব্রাইক ওয়ে, একটা জিওমেট্রিক ওয়ে। আপনাদের দুইটা অল্টারনেট আছে বলে একটা শিখলে হবে এভাবে চিন্তা করলে চলবে না, দুইটাই জানতে হবে। হ্যাঁ, কারণ প্রশ্নের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে একটা ইউজফুল আর একটা ইউজফুল নাও হতে পারে। আমি একটু শর্টকাটে এখানে বুঝাই যে এই দুইটা সিকোয়েন্স, এদের মধ্যে যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে কিন্তু আরেকটা যদি ডাইভার্জ করে, তাহলে অ্যাজ এ হোল পুরোটা ডাইভার্জ করবে। So আমাদের বুঝতে হবে যে এই দুইজন সিকোয়েন্সকেই কনভার্জ করতে হবে, যে কোনো একটা ডাইভার্জ করলেও হবে না। কারণ প্রথম সিকোয়েন্সটা কনভার্জ করার শর্ত আমার জানা আছে, এটা একটা ওই যে ওয়ান, মানে টেকনিক্যালি এটা আম, এই 1/1 - x এর মতোই তো দেখতে। So ও তো ওর জন্য ক্রাইটেরিয়া তো আমার জানাই আছে যে মডুলাস অফ ডাব্লিউ লেস দেন 1 হওয়া লাগে। আবার দ্বিতীয়টা দেখতে একই রকম, জাস্ট ডাব্লিউ জায়গায় W/2, সো মডুলাস অফ W/2 লেস দেন 1 হওয়া লাগবে। ইন আদার ওয়ার্ডস মডুলাস অফ ডাব্লিউ লেস দেন 2 হওয়া লাগবে। এখন দেখেন এই দুইটা কথাই সত্য হওয়া লাগবে। আহ যদি আমি জেড এর টার্মসে লিখি তাহলে ব্যাপারটা আসছে মডুলাস অফ Z - 3 লেস দেন 1 হওয়া লাগবে, আর মডুলাস অফ Z - 3 লেস দেন 2 হওয়া লাগবে। এটা কিভাবে ওয়ার্ক করে? ধরেন এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, মানে এটা 1 2 3 4 5 6, হ্যাঁ। সো এইটা 3। সো 1 রেডিয়াসের একটা সার্কেল আমি ড্র করতে চাই, সেটা হচ্ছে এটা। আর 2 রেডিয়াসের একটা সার্কেল আমি ড্র করতে চাই, সেটা হচ্ছে এটা। এখন আমাকে এখানে বলতেছে একটা, এখানে সার্কেল নিয়ে কোনো কথা নেই, ডিস্ক নিয়ে কথা হচ্ছে। একটা ডিস্ক অফ রেডিয়াস 1 সেন্টার্ড এট 3, আরেকটা ডিস্ক এট রেডিয়াস 2 সেন্টার্ড এট 3। ওই দুইটা ডিস্ক আমি ড্র করছি। আমার কথা হচ্ছে এখন এই দুইটা সিরিজই কনভার্জ করা লাগবে, তার মানে হচ্ছে এই দুইটা শর্তই সত্য হওয়া লাগবে। কেউ কি আমাকে বলতে পারবেন এখানে কোন রিজিয়নটাতে এই দুইটা শর্তই সত্য? একটা হচ্ছে এই ডিস্কটা, 1 এর থেকে ছোট রেডিয়াসের। আরেকটা হচ্ছে এই ডিস্কটা। আমার লাগবে এমন সব কমপ্লেক্স নাম্বার জেড যারা এই দুই রিজিয়নের কমন রিজিয়নে পড়ে, দুইটা শর্তই সত্য হওয়ার জন্য। সেই কমন রিজিয়ন হচ্ছে এইটুকু, সেই কমন রিজিয়নটা হচ্ছে এইটুকু। সো দুইটার কমন রিজিয়ন আলটিমেটলি মডুলাস অফ Z - 3 লেস দেন 1। এইটা যদি সত্য হয় অন্যটা অটোমেটিক্যালি সত্য হবে। আসলেও তাই, এক রেডিয়াসের ভেতরে যে পড়তেছে সে তার ভালো করে 2 রেডিয়াসের ভেতরে সত্য, কিন্তু উল্টাটা কিন্তু সত্য না। 2 রেডিয়াসের ভেতরে এমন কেউ থাকতে পারে যে 1 রেডিয়াসের ভেতরে পড়ে না। তো এই যে তার মানে আমি একটা রেডিয়াস অফ কনভার্জেন্স কিন্তু এখানে পেয়ে গেছি, হুইচ ইজ আওয়ার আর। তার মানে আমার এই অঙ্কের রিজিয়ন অফ কনভার্জেন্সের আরটা হচ্ছে 1। এই গেল অ্যালজেব্রিক্যাল। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা জানান। না থাকলে আমি ওই যে অল্টারনেট যে জিওমেট্রিক চিন্তাটা করছি সেখানে যাব। দেখেন, আমার কাছে একটা ফাংশন দেয়া আছে, এই ফাংশনটা কোন কোন পয়েন্টে আনডিফাইন্ড কেউ বলতে পারবেন? দুইটা মাত্র পয়েন্ট আনডিফাইন্ড, কোন কোন পয়েন্ট? 1 or 2. এক্স্যাক্টলি, কমপ্লেক্স প্লেনে Z=1 আর Z=2, দুইটাই ফরচুনেটলি রিয়েল লাইনের উপর। তো Z=1, একটু কি কালার দেওয়া যায়, ব্লু দিয়ে দেখে। Z=1 একটা গ্যাঞ্জামের পয়েন্ট, Z=2 একটা গ্যাঞ্জামের পয়েন্ট, আর Z=3 সেই পয়েন্ট যেই পয়েন্টের অ্যাক্রসে আমি এক্সপ্যান্ড করতেছি ফাংশনটা Z - 3 এর ইনক্রিজিং পাওয়ারে। তার মানে মডুলাস অফ Z - 3 লেস দেন আর ফর সাম আর হওয়া লাগবে। সেই আরটা 100ও হইতে পারে, হাফও হইতে পারে, কারণ কোনো না কোনো ভাবে কোনো না কোনো Z - 3/r এর পাওয়ার ইনক্রিজিং। আপনি বলতে পারেন স্যার এই কোনো না কোনো Z - 3/r আবার কোথেকে আসলো? ওই যে সামনে একটা কোএফিসিয়েন্ট আছে, যেমন এই অঙ্কে এরকম দেখতে পাচ্ছেন, এই যে
একটা হাফের পাওয়ারও, শুধু ডাব্লিউ এর পাওয়ার বাড়তেছে না তো, একটা হাফের পাওয়ারও সাথে সাথে বাড়তেছে। তো কোএফিসিয়েন্ট থেকে এমন কেউ আসতেই পারে কোনো এক, যেটা কিনা এভাবে যুক্ত হয়ে গেছে এন এর ভিতরে, পাওয়ারের ভিতরে। সো তার মানে কোনো এক z-3 এর মডুলাস লেস দেন আর টাইপের রিজিয়ন হওয়া লাগবে। আমি যেটা করব, আমি যদি এখন সেই আরটাকে এরকম একটা রেডিয়াস চুজ করে ফেলি, তাহলে দেখেন অ্যাটলিস্ট নোন একটা গ্যাঞ্জামের পয়েন্ট ইনক্লুড হয়ে গেছে, যেই পয়েন্টে ফাংশনটাই ডিফাইন্ড না। সো ডান পাশের সিরিজ কনভার্জ করে কি করে না তার উপর কিছু ডিপেন্ডই করে না। বাম পাশে আনডিফাইন্ড, আনডিফাইন্ড এর সমান কেউ হইতে পারে না। এই সিকোয়েন্স কনভার্জ করলেও লাভ নেই, এমনকি যদি কাকতালীয় ভাবে জেড ইকস টু 2 এর জন্য, মানে আমি এখানে কাকে ইনক্লুড করছি, জেড ইকস টু 2 কে ইনক্লুড করছি, রাইট? সো জেড ইকস টু 2 এর জন্য যদি এই সিরিজটা কোনো না কোনো গায়েবী উপায় এমনকি কনভার্ট করে ফেলেও লাভ তো নাই। বাম পাশটা তো জেড ইকস টু 2 তে আনডিফাইন্ড। সো দুই পাশ কখনোই সমান হবে না, তার মানে সামটা কনভার্জ করতেছে না। আর সবচেয়ে বড় কথা, ডান পাশের সামটা কনভার্জ করবে না। তার মানে এই, অথবা আরো বড় যদি নিতাম, তাহলে অন্তত দুইটা গ্যাঞ্জামের পয়েন্টকে আমি ইনক্লুড করে ফেলছি, 1 আর 2। তাহলে চিন্তা করেন 3 কে কেন্দ্র করে সর্বোচ্চ কত রেডিয়াসের সার্কেল আঁকা যাচ্ছে, সো দ্যাট সার্কেলের ভিতরে কোনো গ্যাঞ্জামের পয়েন্ট না থাকে। অ্যান্সার হচ্ছে এই, ওর ক্লোজেস্ট যে গ্যাঞ্জামের পয়েন্ট 2 তার আগ পর্যন্ত, তাতে ডিস্টেন্সটা হচ্ছে 1। তার মানে জিওমেট্রিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই 1 কে পাস করে কোনো রেডিয়াস আমি এমনিও পাইতাম না, অমনিও পাইতাম না। তার মানে এই যে অঙ্ক শেষে আমার যে রেজাল্ট আসছে রেডিয়াস অফ কনভার্জেন্স 1, ওইটা আসলে আগে থেকেই ডিসাইডেড ছিল, অঙ্ক করার আগেই, অ্যালজেব্রা করার আগেই। সো এইভাবেও জিনিসটাকে আইডেন্টিফাই করা যাইতে পারে। সো টেকনিক্যালি স্পিকিং, আপনারা এই একটা অঙ্কের এক্সাম্পল থেকে বুঝছেন আসলে ভ্যারিয়েবলটা এক্স নাকি জেড, দ্যাট ইজ সিকোয়েন্সটা অথবা ফাংশনটা যাকে টেইলর সিরিজে ভাঙতে হবে, সে কি আসলে কমপ্লেক্স ফাংশন নাকি রিয়েল ফাংশন, তার উপর কিছুই ডিপেন্ড করে না, একই প্রসেস। ঠিক এই একই প্রসেসে গতকালকে আমরা ডাব্লিউ এর জায়গায়, সরি জেড এর জায়গায় খালি এক্স ধরে আমরা হয়তো একটা অঙ্ক করছিলাম যেটা রিয়েল এর জন্য ছিল। সো টেইলর সিরিজ, সব কথার শেষ কথা, টেইলর সিরিজ অফ কমপ্লেক্স ফাংশনস একই ফর্মুলা ফলো করে। কোন এক এফ অফ জেড, তাকে টেইলর সিরিজে ভাঙবো, দেখতে হুবহু সেম। আই ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি আই জেড মাইনাস কোন এক জেড নট, যার এক ক্লাসে বা উইথ রেসপেক্ট টু যাকে আমি এক্সপ্যান্ড করতেছি, এটা যেখানে কনভার্জেন্সের ক্রাইটেরিয়া হচ্ছে কোন এক জেড মাইনাস জেড নট লেস দেন আর। টেইলর সিরিজের মানে এই জিওমেট্রিটাই এনাফ বোঝার জন্য, কিন্তু আমি ইউনিফর্ম কনভার্জেন্সের আইডিয়া ডেভেলপ করা শুরু থেকে এই থিওরেমটা প্রপোজ করে, যদিও থিওরেমের প্রুফ দেখায়নি, বিশ্বাস করে নেন আর কি, এই থিওরেমটা দিয়ে সবকিছু করে আমি পাইছি যে আলটিমেটলি টেইলর সিরিজের এক্সপ্যানশনে আর ও সিটা এইরকম দেখতে হইতে বাধ্য, চেহারাটা এমন হইতে বাধ্য। হ্যাঁ, কোন একটা ট্রাইঙ্গুলার রিজিয়ন হবে না, স্কোয়ার রিজিয়ন হবে না, সে একটা এরকম ডিস্ক শেপের রিজিয়ন হইতে বাধ্য। বাট এত কথা না বললেও চলতো, শুরুতে শুধু আপনাকে এটা দেখাই দিলেও চলতো, ইট ইজ ইটসেলফ ইন্ডিপেন্ডেন্টলি কনভিনসিং এনাফ যে শেপটা এরকম কিছু একটাই হবে। আপনাকে যে কোনো একটা ফাংশন দেওয়া হবে, আপনি কালকের জন্য যদি আপনাকে এই ফাংশন দিতাম, কাল লাস্ট ক্লাসে যেভাবে করছিস যেই নিয়মে করব, আজকের ক্লাসে এই ফাংশন দিব, একই নিয়মে হবে। লাস্ট ক্লাসের সব নিয়মই আজকের জন্য প্রযোজ্য। আরেকবার খালি ভ্যারিয়েবলের নামটা এক্স এর জায়গায় জেড বসে একই অঙ্ক আবার করার মানে হয় না। ওই যে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট এটসেট্রা সব প্রযোজ্য। শুধু আপনার একটা রিজিয়ন অফ কনভার্জেন্সের আইডিয়া আসতেছে, যেটা টেকনিক্যালি স্পিকিং ওরকম একটা রিজিয়নের আইডিয়া, বাট ইন্টারভালের আইডিয়া রিয়েল এর ক্ষেত্রেও ছিল। সো আমি যদি এখন আপনাকে প্রবলেম এরকম দিই, ফাইন্ড এ টেইলর সিরিজ এক্সপানশন অফ 1/z² + 1 with respect to z equals to I. Now you know যে এখন জাস্ট আপনি কমপ্লেক্সে ডিল করতেছেন, এখন ফ্যাক্টরাইজ করার সময় কমপ্লেক্সে ভাঙা যাবে, দ্যাটস ইট। যদি আগে ড্র করে চিন্তা করি, z² + 1 এর একটা ভেজাল আছে আইতে, আরেকটা ভেজাল আছে মাইনাস আইতে, আমি আই এর রেসপেক্টে ভাঙবো, তার মানে আই কে সেন্টার করে সর্বোচ্চ যে সার্কেলটা ড্র করা যায় সেটা করব, সো দ্যাট কোনো ভেজালের পয়েন্ট ইনক্লুড না হয়ে যায়।
আই নিজে যদি, ও ওয়েট, আচ্ছা সমস্যা আছে। সমস্যা আছে, সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু আই এর রেসপেক্টে ভাঙবো না। সমস্যা হচ্ছে ওই যে মানে ভেজাল, আই নিজেই তো ভেজালের পয়েন্ট, ও তো টেইলার এক্সপানশন হবেই না। ওই যে গতকালকের এরকম একটা কনসেপ্ট ছিল। So আমি ভিন্ন কিছু একটা দিই, সে আই ইকুয়ালস টু টু। টু কে সেন্টার করে সর্বোচ্চ যেই সার্কেলটা ড্র করা যাবে সেই সার্কেল নিয়ে কথা বলতেছি আমরা। তার মানে এইখানে এমন একটা টাইপের সার্কেল, এটা সিমেট্রিক হয়েছে নাও হইতে পারতো, আর ড্রয়িং তো আমি সার্কেল ড্র করতে পারি না, বুঝা নিন আর কি। তো এরকম একটা সার্কেল নিয়ে আমরা কথা বলতেছি। এমনও হইতে পারতো এটা সিমেট্রিক হয় নাই, মাইনাস এর জায়গায় এইখানে একটা পোল আছে, এমনও হইতে পারতো এখানে একদম দুটো সিমেট্রিক হয়ে গেছে কোইন্সিডেন্টালি। এই সার্কেলের রেডিয়াসটা কত হবে, সেটা হচ্ছে এই দুই পয়েন্টের ডিস্টেন্স দিয়ে খুঁজে বের করতে হবে, তাই না? তা এইটুকু হচ্ছে ওয়ান, এইটুকু হচ্ছে টু, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? √2² + 1², তার মানে √5। তার মানে আমরা আগেই জানি যে আমরা যে এক্সপানশনটা বের করতে যাচ্ছি সেই এক্সপানশনটা ভ্যালিড হবে ফর z-2 এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন √5 এর জন্য। আর অঙ্কটা কিভাবে করব? অঙ্কটা অনেকভাবেই করা যেতে পারে। এখানে z+i, z-i লিখলাম। ওই যে z-2 কে w ধরবো, তাহলে z আসবে 2 + w, বসায় দিব 1/w+2 + i, w+2 - i। এরপর এটাকে যে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবেন, 1/w+2 - i -1/w+2 + i, w+2 + i, w কাটা যায়, 2 কাটা যায়, i - i 2i, সো 1/2i দিয়ে ব্যালেন্স করা লাগতেছে। এখন এই দুইটাকে খালি ভেঙে দিবেন ওই এক জানা নিয়মে। হ্যাঁ, সো 1/2i ইন্টু প্রথমটাতে যেটা করা লাগতেছে w+2 - i, তাই না? তাহলে 1/2 - i কমন নেওয়া লাগতেছে, তাহলে 1 + w/2 - i ইনভার্স আসতেছে। একইভাবে মাইনাস দিয়ে সিমিলার একটা টার্ম, এইটাকে এক্সপ্যান্ড করবেন 1 + w/2 - i w²/2 - a²। কমপ্লেক্স টার্মস রয়ে যাবে, বাট আলটিমেটলি ডাব্লিউ জায়গায় যখন আরেকবার z-2 বসায় দিবেন ওইটাই আনসার। হ্যাঁ, একদম লাস্টে গিয়ে সময় থাকলে দুই টার্ম যোগ করলেন, সময় না থাকলে ওইভাবে এক্সপেনশন রেখে দিলেন। কাটা যাওয়ার কথা না, মার্কস গেলেও খুবই মাইনর, সে 0.5 মার্ক কাটেলা। টোটাল অঙ্কের অঙ্ক মার্কস যদি হয় 5, খুব বেশি হলে কেউ কাটলে যদি বেশি দুর্ধর্ষ টিচার হয় তাহলে হয়তো বা 0.5 কাটলে, এর বেশি কাটা যাওয়া উচিত বলে আমি মনে করি না। সো নিয়ম সব আগের মতোই, জাস্ট এখন এরকম একটা ড্রয়িং এর ব্যাপার আসতেছে, অঙ্ক আসছে, এরকম একটা ড্রয়িং করে দিবেন, এরকম একটা আরওসি বের করবেন, ড্রয়িং এও সেই আরওসিটা দেখা দিলেন, এবং একদম লাস্টে এখানে যে আরেকটা যে টার্ম আসবে সেটা তো 1 + w/2 + i, এইটার এক্সপানশন হবে। তার মানে একটা আসতেছে মডুলাস অফ w লেস দেন মডুলাস অফ 2 - i। এটা কোত্থেকে আসছে আশা করি বুঝছেন। এইখানে কার পাওয়ার বাড়তেছে? w/2 - i এর পাওয়ার বাড়তেছে। সো দিস ইজ লেস দেন 1, তার মানে হচ্ছে মডুলাস অফ w, যেটা কিনা মডুলাস অফ z-3, লেস দেন মডুলাস অফ 2 - i। মডুলাস অফ 2 - এটা কত? মডুলাস অফ 2 - i হচ্ছে √2² প্লাস একই √5। একইভাবে আরেকটা আসবে w/2 + i লেস দেন 1, এইটাও মডুলাস অফ দুইটাই √5 আসছে। একটা কম আর একটা বেশি আসলে তো নিয়ম জানেন, এই যে কমন ওভারল্যাপিং রিজিয়ন বের করার নিয়ম তো দেখে, সেখানে দুইটা সেম আসছে। সো অ্যালজেব্রাইক্যালি যা আসছে জিওমেট্রিক্যালিও তাই আসছিল, দুইটাই দেখাই দিবেন আপনার প্রশ্নে। হ্যাঁ, বাম পাশে অ্যালজেব্রাটা করলেন, ডান পাশে ফিগার ড্র করে নিচে আরসিটা দেখাইলেন। আর এক্সপানশনের নিয়ম গত দিনের মতোই, নতুন কিছু না। আবার অনেক সময় অঙ্ক খামাখা কঠিন বানায় লাভ নেই, যদি অঙ্ক আসলে সহজ হয়। ফর এক্সাম্পল একটু আগের এক্সপেনশনটাই, আগের কোয়েশ্চেনটাই, হ্যাঁ, এক্সপ্যান্ড 1/z² + 1, কিন্তু এবার বললো ইন পাওয়ার্স অফ x, পাওয়ার্স অফ z। তখন এত ঝামেলা কেন? এটা জাস্ট 1 + z² টু দা পাওয়ার -1, কিছুই করা লাগবে না। 1 - z² + z⁴ - z⁴ শেষ। রিজন অফ কনভার্জেন্স, মডুলাস অফ কার পাওয়ার বাড়তেছে? মডুলাস অফ z² লেস দেন 1।
তাই মডুলাস অফ জেড স্কোয়ার যদি লেস দেন ওয়ান হয় তাহলে মডুলাস অফ জেড ও লেস দেন ওয়ানই হবে। তো এটা আরওসি তখন ওয়ান। শুধু আরওসি আবার লিখে রেখে না, এই ইনইকুয়ালিটিটা লিখতে হবে, হ্যাঁ। বিকজ আরওসি বলতে এখানে রেডিয়াস অফ কনভার্জেন্স বোঝায়। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, আরওসি কি রেডিয়াস অফ কনভার্জেন্স নাকি রিজিয়ন অফ কনভার্জেন্স তার উপর ম্যাটার করে, বাট শুধু রেডিয়াসটা অ্যালোন ফুল ইনফরমেশন ক্যারি করে না। সেন্টারটা কোথায়, এখানে যখন জিরোতে সেন্টার, আগের অঙ্কে ছিল থ্রিতে সেন্টার, হ্যাঁ, এই ডাব্লিউটা ছিল Z-3। সো সেন্টারটা কোথায় সেটা ম্যাটার করে। সো শুধু রেডিয়াসটা লিখেন না, পুরো ইনইকুয়ালিটিটা লিখেন। আজকের মোটামুটি এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আজকের ক্লাস আমার মোটামুটি এই পর্যন্তই। অলরাইট, কারো যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে আমি রেকর্ডিংটা আগে অফ করতেছি।